প্রথমে আমরা লোকাল রাউটিং টেবিল বের করব, ওটা আমাদের ফার্স্ট স্টেপ যাবে। তারপর ওই লোকাল রাউটিং টেবিলগুলো কার সাথে শেয়ার করা হবে? নেইবারের সাথে। নেইবারদের সাথে শেয়ার করব, ভেরি গুড। এরপর আমরা রাউটিং টেবিলটা আপডেট করব সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে আপডেট করার পর আমরা যদি দেখি যে প্রত্যেকের সাথে কানেক্টেড হয়ে গেছে, মানে আমরা যদি কোনো ইনফাইনাইট ভ্যালু না পাই, তাহলে কি আর আমাদের থার্ড স্টেপে যাওয়ার দরকার আছে? হ্যালো, ধরেন আমরা সেকেন্ড স্টেপেই যদি দেখি যে আমাদের প্রত্যেকের সাথে কানেক্টেড হয়ে গেছে মানে প্রত্যেকটার জন্য আমাদের যে ওয়েট বা ডেস্টিনেশনটা যেটা ছিল বা ডিরেকশন মানে কস্টটা যেটা ছিল, ওই কস্টটা হচ্ছে ইনফাইনাইট আর নাই। তার মানে কি আমরা প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডে যাইতে পারতেছি, তাহলে আমাদের জি। আর থার্ড স্টেপে যাওয়ার দরকার নাই। বাট যদি আমরা দেখি কোনো একটা টেবিলে যদি ইনফাইনাইট ভ্যালু থাকে, তাহলে আমাদের কি আবার থার্ড স্টেপে যাইতে হবে না? জি ম্যাম। হ্যাঁ। এখন পরীক্ষায় আপনাদের যদি কোশ্চেনে ডিরেক্ট বলে দেওয়া থাকে যে সেকেন্ড স্টেপ পর্যন্ত করে দেখাও, অথবা ধরেন কোশ্চেন বলতেছে যে ১ নাম্বার নোডটা থেকে ৫ নাম্বার নোডে হচ্ছে ডেটা ট্রান্সফার করা হবে। তাহলে এটার জন্য ডিজাইন করে দেখাও, রাউটিং প্রোটোকলটা বানায় দেখাও। তাহলে আপনার শুধুমাত্র এই ১ থেকে ৫ যদি কানেক্টেড হয়ে যায় প্রথম স্টেপে, তাহলে এখানেই শেষ করে দিবেন। যদি প্রথম স্টেপে শেষ না হয় তাহলে সেকেন্ড স্টেপে আসবেন। সেকেন্ড স্টেপে আসে দেখবেন যদি ১ থেকে ৫ কানেক্টেড হয় তাহলে এখানেই শেষ। বা যদি এবার আপনাকে ৫ এর বদলে বলতো যে ১ থেকে ৪ কানেক্টেড কিনা, ১ থেকে ৪ এর মধ্যে ডেটা পাঠাও। তখন আমরা দেখব যে সেকেন্ড স্টেপে এসেও আমার কাজটা কমপ্লিট হয় নাই। তখন আপনাকে কি থার্ড স্টেপে আসতে হবে না? তাহলে যদি পরীক্ষায় কোয়েশ্চেনে আপনাকে বলে যে একটা পার্টিকুলার ২ টা নোডের কথা বলে দেয় যে এখান থেকে এখানে ডেটা ট্রান্সফার করা হবে, এটার জন্য রিপ ডিজাইন করে দাও। তাহলে আপনি ওইটার জন্য করবেন। আর আদারওয়াইজ যদি কিছু না বলে দেওয়া থাকে, শুধু রিপ ডিজাইন করতে বলে, তাহলে যতক্ষণ না পর্যন্ত সবগুলা টেবিলে আমরা একটা পার্টিকুলার ভ্যালু পাই, ইনফাইনাইট ভ্যালু ছাড়া অন্য কোনো ভ্যালু, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করে যাইতে হবে। ম্যাম পরীক্ষার টাইমই শেষ হয়ে যাবে। হ্যাঁ, বুঝি নাই। পরীক্ষার টাইমই তো পাবো না তাহলে ইনফিনিট বলেই করতে এটা করতে। কোশ্চেন ওভাবেই দেওয়া হবে যেন আপনারা ওই টাইমের মধ্যে শেষ করতে পারেন। ২ ঘন্টার পরীক্ষা না, ওইভাবেই আপনাদেরকে ফিক্স করে দেওয়া হবে। কোশ্চেন এখনো দেখি নাই আমি, কোশ্চেন এখনো করা হয়নি। কোশ্চেন দেখা হইলে আপনাদেরকে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আইডিয়া দিই। এটা জাস্ট আমার চিন্তা যে কোশ্চেন আসলে এইরকম কোশ্চেন আসতে পারে। আবার আচ্ছা, একটা কি ছিল জানি, নেটওয়ার্ক। আচ্ছা, আমি তো মনে হয় একটা ডক শেয়ার করছিলাম আপনাদের সাথে। জি ম্যাম। এই যে দেখেন আমাদের রিপে ফার্স্ট স্টেপে আমরা এই যে N1 নোডের জন্য করছি, তারপর N2 এর জন্য, N3 এর জন্য, N4 এন্ড N5 লোকাল রাউটিং টেবিল বানায় দিছি। নেওয়ার পর আমরা বলছি কি শেয়ার করবে কি নেইবারের সাথে শেয়ার করবে, শুধুমাত্র ডিসটেন্স বা কস্টের যে কলাম সেটা শেয়ার করবে। তারপর আমরা সেকেন্ড স্টেপে এসে তাহলে N1 কে শেয়ার করতেছিল কে? শুধুমাত্র N2 শেয়ার করতেছিল। তাহলে N1 এর জন্য আমরা N2 শেয়ার টেবিলটা নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন আমরা কস্ট গুলা হচ্ছে এখানে ঠিক করে দিচ্ছি। যদি আমরা এই ছবিটাতে যাই, দেখেন এবার আমাকে অন্য যে নোট গুলাতে আছে অন্য নোট গুলাতে যাইতে হবে, বাট হেল্প নিবো আমরা কার হেল্প নিয়ে যাব? ম্যাম সাউন্ড কম আসতেছে। হ্যালো, শোনা যায় না? ফোন থেকে জয়েন করছি। হ্যালো, শোনা যায়? জি ম্যাম শোনা যাচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা ১ নম্বরে যে রাউটিং টেবিলটা আছে এটাকে আপডেট করব উইথ দ্য হেল্প অফ কি? কত নাম্বার নোড? উইথ দ্য হেল্প অফ N2। তার মানে ২ নাম্বার যে আমার রাউটিং টেবিলটা আছে, ২ নাম্বার যে নোড আছে, এই নোডের হেল্প নিয়ে এখন আমাকে ১ নাম্বারকে আপডেট করতে হবে।
তাহলে দেখেন আপনি কি করবেন, 1 থেকে প্রথমে 2 এ আসবেন, তারপর আবার কি 2 থেকে 1 এ যাবেন। তাহলে এইটা যদি আমরা করি, তাহলে প্রথমে 1 থেকে 2 এ আসছেন, cos কত হইছে? 1। আবার 2 থেকে যখন 1 এ গেছেন, cos কত হইছে? 1। তাহলে গেছি আবার ফেরত আসছি। তাহলে আল্টিমেট আমার ডিসটেন্সটা কত হইছে? 0। 0। তাহলে এই জন্য আমাদের এখানে এই যে n1 থেকে n2 তে গেছি আর n2 থেকে n1 এ গেছি, তাহলে 1 থেকে 1 মাইনাস করে আমার আল্টিমেট রেজাল্ট আসলো 0। এবার আমরা n2 তেই যাব। তাহলে আমরা এবার কি করব, আগের ছবিটা মুছে ফেলি। এবার আমরা n2 তে যাব। তাহলে কি করব, n1 থেকে আমরা n2 তে আসব। এবার n2 থেকে n2 তেই থাকবো। তাহলে প্রথমে আসলাম 1, এবার n2 থেকে n2 তে যাওয়ার কষ্ট কত? 0। তাহলে 1 আর 0 মিলে আল্টিমেট রেজাল্টটা 0। এবার আমরা n3 তে আসব। তাহলে n3 তে আসার জন্য আমার তাহলে কি হবে, মোমেন্ট বলেন তো, n1 থেকে কোথায় আসবো? n2 থেকে n3। তাহলে আমার টোটাল কস্ট আসবে কত? n1 থেকে n2 এর জন্য কস্ট 1, গুড। n2 থেকে n3 এর কস্ট হচ্ছে 6, 6 আর 1 7। এইভাবেই হবে। এখন আমাদের কথা হচ্ছে আমরা একটা পার্টিকুলার নোড নেই যেটার জন্য আমাদের একের বেশি ভ্যালু আসতে পারে। ধরেন আমরা এবার 2 থেকে 4 এ আসবো। 2 থেকে 4 এ যাওয়ার জন্য কি ডিরেক্টলি কোনো রাস্তা আছে? তাহলে আমরা 2 ভাবে যাইতে পারি। 2 থেকে আসবো 3 এ, তারপর 3 থেকে যাব 4 এ। এখন দেখেন 2 থেকে 3 এ আসতে কস্ট কত? 6, এন্ড 3 থেকে 4 এ যেতে কস্ট 3। তাহলে 6 আর 3 এ আমার টোটাল এই পাশের কস্টটা হচ্ছে 9। আর আমরা যদি এবার 5 এর সাহায্যে আসি, তাহলে 2 থেকে আসবো 5 এ এবং 5 থেকে আসবো 4 এ। তাহলে আমার টোটাল কস্টটা কত হবে? 2 আর 4 এ 6। তাহলে এখন রাউটিং টেবিলে আমাদের শর্টেস্ট ভ্যালুটা রাখতে হবে। তাহলে আমরা শর্টেস্ট ভ্যালু হিসেবে কোনটাকে স্টোর করব? 6 না 9? 6 এ স্টোর করব। এই তো, এইটাই। আপনি একটু এই ডক ফাইলটা একটু ভালো মতো দেখবেন। এখানে পুরা প্রত্যেকটা স্টেপ, মানে আমি 2টা নোডের জন্যই করে দেখাইছি। সেকেন্ড স্টেপ পর্যন্ত একদম ইন ডিটেইল করা আছে। আশা করি দেখলেই বুঝতে পারবেন। আর এখানে কুইজ ফি ডেট দিয়ে দিছিলাম, বাট আলটিমেটলি আচ্ছা, সেকেন্ড স্টেপ থেকে আপনি এটা মনে রাখবেন, আপনি এখন যে স্টেপে আছেন এইটা থেকে আপনাকে তার প্রিভিয়াস স্টেপের টেবিলটা নিতে হবে। যদি আমি 1 এ থাকি তাহলে 0 স্টেপের টেবিল, 0 স্টেপে তো আমার কোনো টেবিল নাই, তাহলে এটা বাদ। যদি আমি 2 নাম্বার স্টেপে থাকি তাহলে কার টেবিল নিব? রেজওয়ান? 1 নাম্বার। 1 নাম্বার। যদি আমি 3 নাম্বার স্টেপে থাকি তাহলে কোন স্টেপের টেবিল নিব? 2 আর হ্যাঁ 2 নাম্বার স্টেপের। কারণ আমার এখানে কি হচ্ছে, এটা যেহেতু ডাইনামিক, তাহলে কন্টিনিউয়াসলি আমার ভ্যালুগুলো আপডেট হচ্ছে। তাহলে মনে করেন এখন যেটা লোকাল ছিল, এই মুহূর্তে আমি যে কাজটা করছি, কাজটা করে আমি বাকি যে নোটগুলো আছে সবার সাথে ভ্যালুটা শেয়ার করে দিছি। তাহলে সবাইকে আপডেট করে ফেলবে না? তাহলে আপডেট করে ফেললে কি আর প্রিভিয়াস আমার টেবিলটা থাকবে? প্রিভিয়াস টেবিলটা কিন্তু আর থাকবে না। তাহলে মনে রাখবেন, আপনি যদি n তম স্টেপে থাকেন তাহলে প্রিভিয়াস টেবিল হিসাবে n-1 টেবিলটা ইউজ হবে। ম্যাম বুঝাতে আরেক পারছি? আচ্ছা, আপনি যদি n নাম্বার স্টেপে থাকেন n, তাহলে আপনার টেবিল ইউজ হবে n-1 এর। বোঝা গেছে? ফারিয়া? জি ম্যাম। তো এই তো, এই ছিল আপনাদের। আচ্ছা, তো আজকে আমরা আরেকটা নতুন লেয়ার দেখবো। আমাদের নেটওয়ার্ক লেয়ারের পরের লেয়ারটা কি? পরের বলতে উপরের লেয়ারটা ট্রান্সপোর্ট না? ট্রান্সপোর্ট লেয়ার। আজকে আমরা এই ট্রান্সপোর্ট লেয়ারের কাজ করবো। তো আমরা আমাদের সেই পুরাতন ছবিটার দিকে ফেরত যাই, একটা ছবি আঁকি।
এটা আমার একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের পিসি গুলো এরা হচ্ছে কোন টোপোলজি দিয়ে কানেক্টেড? এটা কোন টোপোলজি হইছে? স্টার। স্টার টোপোলজি। আর এপাশে মনে করি এপাশের পিসি গুলো হচ্ছে রিং টোপোলজি দিয়ে কানেক্টেড। এখন আমার এই নেটওয়ার্কটাকে কানেক্ট করা হয়েছে একটা রাউটার দিয়ে। আর এই নেটওয়ার্কটাকে কানেক্ট করা হয়েছে আরেকটা রাউটার দিয়ে। এবার এই দুটো রাউটারের মধ্যে আবার একটা কানেকশন। তো এখন আমার এটা মনে করি এটা হচ্ছে সেন্ডার আর এ হচ্ছে রিসিভার। তাহলে আমরা যদি একটু পুরাতন লেয়ার গুলোর কাজগুলো একটু রিক্যাপ করার চেষ্টা করি। প্রথমে আমাদের ফিজিক্যাল লেয়ার কি করে? ফিজিক্যাল লেয়ার কি করে? ডেটাগুলোকে বিট গুলাকে কিসে রূপান্তর করে জানি? ডিজিটাল সিগন্যালে। সিগনালে, ডিজিটাল অথবা অ্যানালগ, যে সিগন্যাল আমারে বলবে আমি ওই সিগন্যালে রূপান্তর করব। শেষ। এরপর ডেটা লিংক লেয়ার কি করে? ডেটা ভ্যালুগুলোকে কিভাবে জানি পাঠায়? ডিরেক্ট সেন্টার থেকে রিসিভারে কি যাইতে পারে? না ম্যাম, হোপ টু হোপ কানেকশন। হোপ টু হোপ, তার মানে বা নোড টু নোড, তার মানে আমার এই সেন্টার থেকে আসবে এই রাউটারে, এই রাউটার থেকে পরের রাউটার, ওখান থেকে আমার ফাইনাল ডেস্টিনেশন। ওকে, এটা ডেটা লিংক লেয়ারের কাজ শেষ। এরপর লেয়ার জানি কি? নেটওয়ার্ক। নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কিভাবে পাঠায়? ডিরেক্ট সোর্স থেকে ডেস্টিনেশন। ডেস্টিনেশনে। এখন সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য ওরা কোন অ্যাড্রেসটা জানি ইউজ করে? আইপি আইপি অ্যাড্রেস নাকি অ্যাড্রেস। ম্যাক? আইপি অ্যাড্রেস। তাহলে এতদূর পর্যন্ত আমরা অলরেডি পারি। এখন আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে, দেখেন এটা আমাদের সেন্ডারের সাইড, সেন্ডারের সাইডের এই যে পিসিটা। এখন আমরা যখন এই যে কাজ করি, দেখেন এই জায়গায় আমার অলরেডি কি 4টা 5টা ট্যাব ওপেন করা আছে না? মাল্টিপল ট্যাব ওপেন করা আছে। আবার মনে করেন এই জায়গায় আমি মেইলের একটা ট্যাব ওপেন করে রাখছি, ওপাশে ধরেন আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেটার একটা ট্যাব ওপেন করে রাখছি। তাহলে এই যে সেন্টারের যে পিসি হোক বা রিসিভারের যে পিসি হোক, এখানে কি মাল্টিপল ট্যাব ওপেন করা থাকবে না? এখন কোন ট্যাব থেকে আমার ডেটাটা গেছে এবং রিসিভার গিয়ে কোন ট্যাবে গিয়ে ডেটাটা রিসিভ করবে, এটা আমার জানতে হবে না? তাহলে দেখেন এই যে প্রত্যেকটা ট্যাবের জন্য আমার একটা পোর্ট নাম্বার থাকবে। এই ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে পোর্ট টু পোর্ট মেসেজ ডেলিভারি। কি বললাম? ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে পোর্ট টু পোর্ট। বোঝা গেছে ট্রান্সপোর্ট লেয়ারের মেইন কাজটা কি? ম্যাম পোর্ট নাম্বার তো অ্যাপ্লিকেশনে থাকে না? হ্যাঁ, অ্যাপ্লিকেশনে থাকে। আমার এই যে ধরেন এই যে ট্যাবটা ওপেন করা আছে, যে টিউটোরিয়ালস পয়েন্ট, এটা তো একটা অ্যাপ্লিকেশন। তাহলে এই অ্যাপ্লিকেশনটারও একটা পার্টিকুলার পোর্ট নাম্বার থাকবে। আবার মনে করেন আমি এই জায়গায় আমার মেইলটা ওপেন করে রাখছি, তাহলে মেইলের জন্য একটা পার্টিকুলার পোর্ট নাম্বার থাকবে। মনে করেন আমি এখানে মেইলে যাই, মেইলে যাওয়ার পর আমি এখানে মনে করেন একটা মেইল লিখতে চাই। তাহলে এখানে আমি কিছু একটা অ্যাড্রেস দিলাম, ধরেন কোনো একটা অ্যাড্রেস দিলাম, দিয়ে এখানে আমি কিছু সাবজেক্ট অ্যাড করে আমি এখানে কিছু একটা মেইল লিখছি। এখন মেইল লেখার পর আমি এই মেইলটা যখন সেন্ড করব, তাহলে মেইলটা কি আমার এখানে আমার 6টা যে টোটাল ট্যাব ওপেন করা আছে, 6টা ট্যাবের মধ্যে এই যে লাস্ট যে ট্যাবটা মেইলের জন্য যে ট্যাবটা, সেই ট্যাবের পোর্ট নাম্বার থেকে কি আমার মেইলটাকে বের হইতে হবে না? এবং রিসিভারের সাইডে গিয়েও মনে করেন এরকম আমার অনেকগুলো ট্যাব ওপেন করা আছে, তার মধ্যে রিসিভারের সাইডে গিয়েও তো মেইলটা রিসিভ করতে হবে। তাহলে রিসিভারের সাইডে যে মেইলটা যে ট্যাবে ওপেন করা, সেই ট্যাবে গিয়ে আমাকে মেসেজটা রিসিভ করতে হবে। তার মানে আমি শুধুমাত্র যদি সেন্ডার আর রিসিভারের আইপি অ্যাড্রেস জানি তাহলেও আমার চলবে না। তারা এই আইপি অ্যাড্রেসের মধ্যে গেল মানে ওই পিসিটাতে গেল, বাট ওই পিসিটাতে গেলে তো খালি হবে না, ওই পিসিতে গিয়ে একটা পার্টিকুলার জায়গা দিয়ে আমার মেসেজটা রিসিভ করতে হবে। সেই পার্টিকুলার জায়গা দিয়ে রিসিভ করাটাকেই বলা হয় পোর্ট। তাহলে এই যে তাহলে আমার সেন্ডারের পোর্ট আর রিসিভারের পোর্ট যদি আমি জানি, তাহলে আমি মেসেজটা আলটিমেট মেসেজটাকে পাঠিয়ে দিতে পারবো।
বোঝা গেছে মেইন রেসপন্সিবিলিটি কি ট্রান্সপোর্ট লেয়ারের? হ্যালো ম্যাম, পারিয়া? আমার একটি প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। এই বিভিন্ন লেয়ার বিভিন্নভাবে ডেটা ট্রান্সফার করতেছে, কিন্তু উম, আমরা যখন লেয়ার গুলো করছি তখন আমরা এরকম ভাবে দেখছি না যে একটা মেসেজই বিভিন্ন লেয়ারে কনভার্ট হইতে হইতে লাস্টে যে ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে মানে ডেটাটা ট্রান্সফার হচ্ছে। জি, তাহলে এখানে আমরা এভাবে কেন আলাদা আলাদা করে পড়তেছি যে এটা পোর্ট টু পোর্ট কানেক্ট, মানে ডেটা ট্রান্সফার হচ্ছে বুঝতে পারছি আরেকটা আপনার হতে কোয়েশ্চেন। এটা হচ্ছে আমি ওকে। যখন আপনাদের মতো আমার যখন এই কোর্সটা পড়ানো হইতো তখন এই জিনিসটা আমারও মাথায় খেলতো না ভাই। একবারও তো মেসেজটা চলে গেল, আবার এখানে প্রত্যেকটা লেয়ারের কাজটা কি? সামি দেখেন, আপনি চিন্তা করেন, এখানে প্রত্যেকটা লেয়ার আসলে পরের লেয়ারকে হেল্প করতেছে মেসেজটা পাঠানোর জন্য। আমরা যদি এই মাত্র যে লেয়ারটা পড়লাম, আমরা যদি ট্রান্সপোর্ট লেয়ার থেকে শুরু করি, না ট্রান্সপোর্ট লেয়ার শুরু করে একবারে যে নিচের লেয়ারটা ডেটা লিঙ্ক লেয়ার, এই লেয়ার পর্যন্ত যদি আমরা একটু রেসপন্সিবিলিটিটা চিন্তা করি, উপরের তিনটা লেয়ার আমরা এখন পারি না, আমাদের দরকার নেই। তাহলে মনে করেন এটা আপনার সেন্ডারের পিসি। এই সেন্ডারের পিসিতে আপনার টোটাল 3টা অ্যাপ্লিকেশন ওপেন করা আছে। একটা অ্যাপ্লিকেশন হচ্ছে মেইলের জন্য, একটা অ্যাপ্লিকেশন ধরেন একটা ফাইল পাঠানোর জন্য, আর আরেকটা অ্যাপ্লিকেশন মনে করেন আপনার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট যেটা রিসিভ করতেছে সেইটার জন্য। আচ্ছা, তাহলে এই 3টা অ্যাপ্লিকেশনের জন্য কি আমার 3টা ডিফারেন্ট পোর্ট নাম্বার থাকবে না? আমরা মনে করি এটার পোর্ট নাম্বার হচ্ছে 1, এটার পোর্ট নাম্বার হচ্ছে 2, আর এটার পোর্ট নাম্বার হচ্ছে 3। এটা সেন্ডারের কম্পিউটার। তাহলে আরেকটা আমরা রিসিভারের কম্পিউটার এখানে ছবি এঁকে রাখি। এটা রিসিভারের কম্পিউটার। এখন রিসিভারের কম্পিউটারে সে হচ্ছে 2টা ট্যাব ওপেন করে রাখছে, একটা মেইল রিসিভ করার জন্য, আর আরেকটা হচ্ছে ধরেন কিসের জন্য করবে, ধরেন সে হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখতেছে, সেইটার জন্য একটা পোর্ট ওপেন করে একটা ট্যাব ওপেন করে রাখছে। তাহলে এই ট্যাব নাম্বার গুলারে আমরা বলি হচ্ছে রোমান 1, আর এটা হচ্ছে রোমানে 2। তাহলে মনে রাখেন এটা কিন্তু মেইলের জন্য ছিল, আর এটাও মেইলের জন্য ছিল। এখন কি করতেছে, সেন্ডার একটা মেইল পাঠাচ্ছে রিসিভারকে। তাহলে সেন্ডার যখন রিসিভারকে মেইল পাঠাবে, তাহলে প্রথমে সেন্ডারের তো অনেকগুলা ট্যাব ছিল, তাই না বাবা? এই ট্যাবের মধ্যে কি একটা পার্টিকুলার জায়গা থেকে মেসেজটা বের হইতে হবে। তাহলে যেহেতু মেইল করতে চাইছে, তাহলে এই যে পোর্ট আছে এই পোর্ট থেকে আমার মেসেজটা বের হইলো, যে মেসেজটা পাঠাতে চাই সেই মেসেজটা বের হইছে। এখন মেসেজটা বের হইলো, ভালো কথা। এখন এই পোর্ট থেকে সে বের হয়ে যখন আমার রাস্তায় যাবে, যখন আমার যে মিডিয়াটার মধ্যে দিয়ে যাবে, ধরেন সেই মিডিয়াটার মধ্যে দিয়ে যাওয়ার সময় সে কোন পিসি থেকে বের হইছে আমাকে সেটা আবার জানতে হবে না? তাহলে সেই পিসিটার কি আবার আইপি অ্যাড্রেসটা আমার জানতে হবে। তাহলে এখন বুঝতে সে, পারছি। হ্যাঁ, তাহলে সে যাওয়ার সময় আবার এই যে সেন্টারের যে পিসিটা আছে না, এর আইপি অ্যাড্রেসটাও আবার জেনে যাবে যে আচ্ছা ঠিক আছে, আমি 1 নাম্বার পোর্ট দিয়ে বেরোচ্ছি এবং আমি যে সেন্টার, সেই সেন্টারের আইপি অ্যাড্রেস হচ্ছে অমুক, এটা দিয়ে আমি যাব। এরপর আইপি অ্যাড্রেস দিয়ে যাওয়ার পর এখানে আমার, এটা তো আমার পুরাটা ধরেন ইন্টারনেট, এটা আমার পুরাটা একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমার মেসেজটা যাবে, এই রাস্তায় আমার অনেকগুলা রাউটার থাকবে। তাহলে পোর্ট নাম্বার আমি জানছি, এখানে পোর্ট নাম্বারের জন্য পি লিখি। তারপর এর আইপি অ্যাড্রেস আমি জানছি, তাহলে পোর্ট নাম্বারটা আমাকে জানাই দিছে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, আবার আমাকে এর আইপি অ্যাড্রেসটা জানাই দিছে নেটওয়ার্ক লেয়ার। এবার আমি পোর্ট নাম্বারও জানছি, আইপি অ্যাড্রেসও জানছি, এবার আমি হচ্ছে রিসিভারের দিকে যাব। তাহলে যাওয়ার সময় এই পিসি থেকে বের হয়ে এই এই এত নাম্বার ট্যাব এখান থেকে বের হয়ে সেন্টারের কম্পিউটার থেকে বের হয়ে যাবে হচ্ছে এই রাস্তায়। এই রাস্তায় এসে মনে করেন প্রথমে এখানে আসছে, তারপর এখান থেকে মনে করেন এখানে আসছে, এবার রিসিভারের দিকে যাবে। এখন আমার রিসিভারের সাইডে কি অনেকগুলো আমার ডিভাইস থাকতে পারে না? তাহলে আমি কোন ডিভাইসে যাবো সেটার আইপি অ্যাড্রেস আমার জানতে হবে না, রিসিভারের আইপি অ্যাড্রেসটা। তাহলে আমি প্রথমে রিসিভারের আইপি অ্যাড্রেসটা জেনে পার্টিকুলার যে আমার রিসিভার ছিল তার মধ্যে প্রবেশ করব। রিসিভারের আইপি অ্যাড্রেস জেনে আমি রিসিভারে প্রবেশ করার পর এখন রিসিভারের কম্পিউটারে তো আবার আমার 2টা ট্যাব ওপেন করা ছিল, কোন ট্যাবে যাব সেটা আমার জানতে হবে। এবার আমাকে সেই ট্যাবটা জেনে ওই পার্টিকুলার ট্যাবের মধ্যে গিয়ে মেসেজটা শো করতে হবে। সামি, আপনি কি বুঝতে বুঝতে পারছি। পারছেন লেয়ারের কাজটা? জি ম্যাম। Good, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি বলতেছে যে ট্রান্সপোর্ট লেয়ার তাহলে আমার অ্যাপ্লিকেশন লেয়ার,
আর নেটওয়ার্ক লেয়ার, এই দুটা লেয়ারের মধ্যে অবস্থান করতেছে। আসলে বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারও না, ট্রান্সপোর্ট লেয়ারের উপরে লেয়ারটার নাম জানি কি, সেশন লেয়ার। আর আমরা জানি কি, যদি টিসিপি আইপি, যখন আমার যে প্রোটোকলটা ছিল টিসিপি আইপি মডেলের ক্ষেত্রে উপরে তিনটা ম্যাম আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, ঠিক আছে এখন ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানি যে টিসিপি বা আইপি যে আমার মডেলটা ছিল, ওই মডেলের প্রথম ওএসআই এর যে প্রথম তিনটা লেয়ার ছিল, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন আর সেশন, এই তিনটা মিলেই কি অ্যাপ্লিকেশন লেয়ার ছিল না? যদি আপনারা মিডের পড়াটা মনে করেন, জি ম্যাম। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার, তাহলে আমরা ওই তিনটা লেয়ার মিলে অ্যাপ্লিকেশন লেয়ার চিন্তা করি। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার আর তার নিচে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, এর মাঝামাঝি আমার কোন লেয়ারটা অবস্থান করতেছে? ট্রান্সপোর্ট লেয়ার। এটাই বলা হচ্ছে যে ট্রান্সপোর্ট লেয়ার ইন দা টিসিপি আইপি সুইট, মানে টিসিপি আইপি প্রোটোকলে অ্যাপ্লিকেশন লেয়ার আর নেটওয়ার্ক লেয়ারের মধ্যে অবস্থান করতেছে। তাহলে এই ট্রান্সপোর্ট লেয়ার কি হিসেবে কাজ করে? এটা হচ্ছে লিয়াজন হিসেবে কাজ করে বিটুইন এ ক্লায়েন্ট প্রোগ্রাম এন্ড এ সার্ভার প্রোগ্রাম এন্ড এ প্রসেস টু প্রসেস কানেকশন। তাহলে কি আসতেছে, ক্লায়েন্ট আর সার্ভার, মানে ধরেন যে পাঠাবে মেসেজটা সে হচ্ছে সার্ভার, আর যে রিসিভ করবে সে হচ্ছে ক্লায়েন্ট। তাদের মাঝখানে একটা প্রসেস টু প্রসেস কানেকশন বিল্ডের জন্য আমাকে হেল্প করে। আচ্ছা, তাহলে এখন দেখেন ট্রান্সপোর্ট লেয়ারের আমার যে রেসপন্সিবিলিটি গুলো আছে আমরা সেগুলো দেখি। এই ছবিটার দিকে দেখেন, ট্রান্সপোর্ট লেয়ারের ডিউটি হচ্ছে এন্ড টু এন্ড ডেলিভারি। তো আমরা যেটা পোর্ট টু পোর্ট ডেলিভারি বলছিলাম না, এটাকেই বলা হয় হচ্ছে এন্ড টু এন্ড ডেলিভারি। আবার এটাকে আমরা বলবো হচ্ছে প্রসেস টু প্রসেস ডেলিভারি। কি কি বললাম? তাহলে আমরা এখানে লিখি, তাহলে ট্রান্সপোর্ট লেয়ারের প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে, মাইক সরে গেছে, আচ্ছা একটু দাঁড়ান, ওকে। তাহলে ট্রান্সপোর্ট লেয়ারের রেসপন্সিবিলিটি, ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে পোর্ট টু পোর্ট মেসেজ ডেলিভার করবে। তো আমরা কি বললাম, যাহাই পোর্ট টু পোর্ট তাহাই এন্ড টু এন্ড, আবার যাহা এন্ড টু এন্ড তাহাই প্রসেস টু প্রসেস। আচ্ছা, সেকেন্ড এখানে বলতেছি কি অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং হিসাবে আমাদের যে পোর্টটার কথা আমরা বলতেছি, যে আমরা মেসেজটা যে পাঠাবো এটার পোর্ট নাম্বারটা আমার জানতে হবে এবং রিসিভারের পোর্ট নাম্বারটা জানতে হবে, জেনে আমরা মেসেজটা পাঠাবো, এটাকে অ্যাড্রেসিং বলা হচ্ছে। এরপর হচ্ছে রিলায়েবিলিটি, ফ্লো কন্ট্রোল এন্ড মাল্টিপ্লেক্সিং। কোনটা কি জিনিস আমরা একটা একটা করে ডিটেইলে বলবো। তাহলে প্রথম যে আমাদের পোর্ট টু পোর্ট ডেলিভারি এন্ড অ্যাড্রেসিং, এই দুটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, না ম্যাম আবার বলুন। আচ্ছা ঠিক আছে। এখন এই প্রসেস টু প্রসেস কমিউনিকেশন, এইটারই আমার এখানে এই কথাগুলাই বলা হয়েছে, আপনারা একবার পড়লেই বুঝবেন। তো আমরা যে জিনিসটা রিক্যাপ করছি ওটা এখানে আবার লেখা আছে, যে ডেটা লিঙ্ক লেয়ার রেসপন্সিবিলিটি হচ্ছে কি, নোড টু নোড মেসেজ ডেলিভারি করা। নেটওয়ার্ক লেয়ারের কাজ কি, সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা পাঠানো, মানে হোস্ট টু হোস্ট মেসেজ পাঠানো। আর ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে প্রসেস টু প্রসেস মেসেজ পাঠানো। এখানে এই নেটওয়ার্ক লেয়ার আর ট্রান্সপোর্ট লেয়ারের কাজগুলো নিয়ে আবারও বলা আছে। এখন এই জায়গাটাতে আপনারা একটু দেখতে পারেন যে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন কি জিনিস। এখন ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন কি আসবে, ক্লায়েন্ট কি, ক্লায়েন্টটা কে? আমরা যদি এই ক্লাসরুমটার কথা চিন্তা করি, এই ক্লাসরুমের জন্য ক্লায়েন্ট কে আর সার্ভার কে? ম্যাম আমরা ক্লায়েন্ট, আপনি সার্ভার। ওকে, তাহলে আপনারা হচ্ছেন ক্লায়েন্ট, আমি হলাম সার্ভার। এখন কি বলতেছে যে the most common way to achieve process to process communication is through client server paradigm. The process of the local host called the client, তার মানে এই যে যারা লোকাল হোস্ট হিসেবে থাকবে, যেমন আমার এই পিসিতে এই যে আমার এই যে ইনবক্স বা এই যে আমার টিউটোরিয়ালস পয়েন্টের যে পেজটা ওপেন হয়ে আছে, এগুলো সবগুলো হচ্ছে কি আমি আমার পিসি
লোকাল হোস্টে স্টোর করে রাখতেছে, লোকাল হোস্টে ওপেন হচ্ছে। তাহলে যারা লোকাল হোস্টে থাকবে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে ক্লায়েন্ট, এন্ড কি বলতেছে নিড সার্ভিস ফ্রম এ প্রসেস ইউজুয়ালি অন দ্য রিমোট হোস্ট কল দ্য সার্ভার। তাহলে দেখেন আমি যখন এই যে টিউটোরিয়ালস পয়েন্টে গিয়ে এই পেজটাকে আমি ওপেন করতে বলতেছি, তাহলে এই পেজটাকে একটা পার্টিকুলার জায়গায় ছিল না, যে জায়গাটাকে আমি চিনি। টিউটোরিয়ালস পয়েন্ট মনে করেন ইন্ডিয়ায় অবস্থান করতেছে, ইন্ডিয়ার একটা সার্ভারে আছে, তাহলে সার্ভার আমার একটা রিমোট এলাকায় থাকতেছে, রিমোট এলাকায় সার্ভার থাকবে, আর আমার এই পিসিতে লোকালি এসে ক্লায়েন্ট গুলা থাকতেছে। আপনারা কি এখন ওয়েব কোর্স করছেন? না ওয়েব হয়তো আপনাদের নেক্সট সেমিস্টারে ওয়েবের কোর্স আছে, বা আপনাদের যদি কেউ ওয়েব নিয়ে কাজপাতি করে থাকেন, অনেকেই হয়তো আপনাদের মধ্যে মার্ন স্ট্যাক নিয়ে কাজ করেন, তারা দেখবেন যে আমাদের ফ্রন্ট এন্ডের কাজ তো আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে করেই ফেলি, এটা তো প্রবলেম হয় না খুব বেশি একটা। বাট ব্যাক এন্ডের কাজ ধরেন যখন আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ধরেন পাইথন দিয়ে করতেছেন বা নোড দিয়ে করতেছেন, করার পর এই ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মধ্যে কি আমার একটা কানেকশন বিল্ড আপ করতে হবে না? এই কানেকশনটাকে বিল্ড আপটাকে এপিআই বলা হয়। তো আমরা নর্মালি আমাদের ধরেন নর্মালি কাজটা করি কি, ধরেন মার্নের কথা যদি চিন্তা করি, তো আমরা আমাদের ডেটাগুলোকে মঙ্গোডিবিতে স্টোর করে রেখে দিই। তারপর আমরা ফ্রন্ট এন্ডের কাজটা এইভাবে করি, ধরেন এটাই আমার ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ডে আমি কিছু কোড লেখার পর এখন মঙ্গো থেকে আমি আমাদের ডেটাটাকে রিট্রাইভ করতে চাই, রিসিভ করতে চাই। তখন করি কি, আমরা মঙ্গো থেকে ডেটাটাকে আমাদের পিসির এরকম একটা লোকাল হোস্টের একটা পোর্ট নাম্বার দিই, লোকাল হোস্ট একটা র্যান্ডম একটা পোর্ট নাম্বার দিয়ে দিই, ধরেন 2828 দেওয়ার পর এরকম একটা এন্টার দিই হয়তো। আর এই 2800 নাম্বার পোর্টটা হচ্ছে আমি আমার কোডের মধ্যে সেট করে দিই যে মঙ্গোডিবি থেকে যে ডেটাটা আসবে সেই ডেটাটা এসে আমার পিসির 2800 নাম্বার পোর্টে লোড হবে। তখন আপনি এই জায়গায় দেখবেন এখানে কিছু ডেটা এভাবে লেখা হয়, এখানে কিছু ডেটা চলে আসে। এবার এই ডেটাটাকে যদি আপনি আপনার স্ক্রিনে দেখাইতে চান, তখন আপনি আবার ফ্রন্ট এন্ডে এসে এই পোর্ট নাম্বারটা লেখেন যে 2800 পোর্ট নাম্বার দিয়ে যে ডেটাটা রিসিভ হয়েছে, এবার তুমি ওই 2800 পোর্ট থেকে ডেটাগুলাকে নাও এবং তোমার স্ক্রিনে যেভাবে ইচ্ছা শো করো। বুঝতে পারছি আমরা ক্লায়েন্ট কোথায় থাকে আর সার্ভার কোথায় থাকে, এবং কিভাবে পোর্ট নাম্বারের মাধ্যমে ক্লায়েন্ট ডেটা পাঠায়, সরি সার্ভার ডেটা পাঠায় এবং ক্লায়েন্ট ডেটা রিসিভ করে। একটু আইডিয়া পাওয়া গেছে? এই বাচ্চারা, ম্যাম এটা একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা ওকে, এখান থেকে ছবি আঁকি, এই সাইড দিয়ে। এটা হচ্ছে মঙ্গোডিবির একটা ওয়েবসাইট। মঙ্গোডিবি সার্ভারে আমি গিয়ে ওখানে ফ্রি কিছু ডেটা রাখা যায়, আমি ওখানে গিয়ে ফ্রি 3টা ডেটা রাখছি, এই একটা ডেটা, এই একটা ডেটা, এই একটা ডেটা। তাহলে মঙ্গোডিবি সার্ভারটা কি আমার কম্পিউটারে আছে, লোকালি কি আছে ফাতেমা? না ম্যাম। তাহলে ও রিমোট একটা জায়গায় আছে, তার মানে ও হচ্ছে সার্ভার। তাহলে ওর কাছ থেকে এইটা আমার পিসি, এই পিসিতে আমি ওই 3টা ডেটা রিসিভ করব। তাহলে ওই আমার পিসিতে আমি যে 3টা ডেটা রিসিভ করবো, তাহলে আমার পিসিতে আসার জন্য কি, ঢোকার জন্য কি ওর একটা রাস্তা লাগবে না? ওই জি রাস্তাটাকে, ম্যাম। ওই যে অ্যাড্রেসটা, মানে ওই যে পয়েন্টটা, যে পয়েন্টে আমার পিসিতে ডেটাটা ঢুকবে, সেই পয়েন্টটাকে বলা হয় পোর্ট। তাহলে আমি একটা পোর্ট নাম্বার হিসাবে নর্মাল একটা ধরেন এই যে 2800 নাম্বার একটা পোর্ট বলে দিছি। বলে দেওয়ার পর এখন তাহলে 2800 নাম্বার পোর্ট দিয়ে এই যে 3টা ডেটা ছিল, এই 3টা ডেটা আমার পিসিতে চলে আসবে। তাহলে এইভাবে আমি সার্ভার থেকে এই 3টা ডেটা আমি রিসিভ করলাম। আমি ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টের লোকাল হোস্টে আমি এই 3টা ডেটা রিসিভ করছি। রিসিভ করার পর এখন আমার স্ক্রিনে আমি যেভাবে ইচ্ছা শো করব। তাহলে এইখান থেকে আমাদের 2টা জিনিস মনে রাখবেন যে সার্ভার অবস্থান করতেছে রিমোট একটা এলাকায়, আর ক্লায়েন্ট অবস্থান করবে কোথায়, রিমোট নাকি লোকালি? লোকালি। লোকালি, ঠিক আছে। প্রথম লাইনটাতে এটাই বলা হয়েছে। পরে কি বলতেছে, দ্য রিমোট কম্পিউটার অর সার্ভার ক্যান রান several server program at the same time, just as several local computer client can run on one or more client program at the same time. তার মানে দেখেন এই যে লোকালি আমি কি এট এ টাইম 7টা ট্যাব ওপেন করে রাখছি না? তাহলে ক্লায়েন্ট যেভাবে এট এ টাইম 7টা পোর্ট ওপেন করে রাখতে পারে, সার্ভারও এট এ টাইম ধরেন 7-8 জনকে ডেটা প্রোভাইড করতে পারে। এমন না তো যে মঙ্গোডিবি এট এ টাইম শুধুমাত্র আমি অ্যাক্সেস করতেছি, এট এ টাইম তো আরো অনেক মানুষ অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এখন বলতেছি কি, ফর কমিউনিকেশন উই মাস্ট ডিফাইন লোকাল হোস্ট ডিফাইনিং ইউজিং আইপি অ্যাড্রেস।
তারপর তার মানে লোকাল হোস্ট, তার মানে এই যে আমার পিসিটা, এই যে আমার যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমার যে এই যে ল্যাপটপটা, তাহলে এই ল্যাপটপটাকে আমি ডিফাইন করবো কিভাবে? প্রথমে কি দিয়ে ডিফাইন করব? আইপি অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে? তারপর এখন এই যে আমার পিসিটার আইপি অ্যাড্রেসটা জানার পর এখন আমার এই পিসিটার পোর্ট নাম্বারটা জানতে হবে না? তাহলে বলতেছে কি লোকাল প্রসেস ডিফাইন করতেছি আমরা কি দিয়ে? পোর্ট নাম্বার দিয়ে। তাহলে হোস্ট আমরা ডিফাইন করি কি দিয়ে? আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস দিয়ে। আর প্রসেস ডিফাইন করি পোর্ট অ্যাড্রেস। পোর্ট নাম্বার, পোর্ট অ্যাড্রেস দিয়ে। ওকে, তাহলে এখন আমি সরি। তাহলে এখন রিমোট যে হোস্ট সেটা ডিফাইন করব কি দিয়ে? রিমোট পোর্ট, হোস্ট। বাবা ভালো করে, হোস্ট আইপি নাকি পোর্ট? আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, গুড। আর রিমোট প্রসেস? হোস্ট, সরি ওই কি যেন ছিল ওটা, পোর্ট নাম্বার দিয়ে ম্যাম। পোর্ট নাম্বার। ভেরি গুড, পোর্ট নাম্বার। এই যে remote host defined using IP address and remote process defined using port number. বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি যদি আরেকটা কথা আপনাদেরকে বলি, এখন মনে করেন মঙ্গোডিবির যে সার্ভার, সেটা কি আমার সার্ভার নাকি ক্লায়েন্ট? সার্ভার। সার্ভার। তাহলে মঙ্গোডিবি কি এট এ টাইম যে কোনো প্রান্ত, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে না? জি ম্যাম। তাহলে এইটার পোর্ট নাম্বারটা কি অবশ্যই কি ইউনিক এবং সবসময়ের জন্য কি ফিক্সড হওয়া লাগবে না? জি ম্যাম। নরমালি তার মানে আমার যে সার্ভার থাকে, রিমোট এলাকায় যে সার্ভার থাকে, নরমালি তার পোর্ট নাম্বারটা চেঞ্জ হয় না, তার পোর্ট নাম্বারটা ফিক্সড থাকে। বাট লোকালি একবার মনে করেন আমি মঙ্গোডিবি থেকে ডেটাটা রিসিভ করছি 2800 দিয়ে, একটু পরে আমার 2800 নাম্বার পোর্টটা আমি অলরেডি ইউজ করতেছি, ধরেন 2800 কে চেঞ্জ করে আমি 3600 দিয়ে কি ডেটা রিসিভ করতে পারি না? এবার ধরেন 3600 দিয়ে ডেটা আমার রিসিভ করা হয়েছে, আমি এবার ডেটাটা রিসিভ করবো হচ্ছে 0204 নাম্বার পোর্ট দিয়ে। তাহলে আমার সার্ভারের পোর্ট নাম্বার নরমালি চেঞ্জ হয় না, বাট ক্লায়েন্টের পোর্ট নাম্বার, যেহেতু ক্লায়েন্ট আমার পিসিতে আমি যেমনি ইচ্ছা রিসিভ করবো, তাহলে আমার পিসিতে আমি যেমনি ইচ্ছা পোর্ট নাম্বারটা চেঞ্জ করেও নিতে পারি। এটা মনে রাখবেন। তাহলে আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বার কি সেম নাকি দুইটা আলাদা? ম্যাম আলাদা। আলাদা। ঠিক আছে। এখন এই যে পোর্ট অ্যাড্রেসিং, এখানে পোর্ট অ্যাড্রেসিং এর দুইটা টাইপের পোর্ট অ্যাড্রেসিং বলা হচ্ছে। একটা হচ্ছে এফিমেরাল পোর্ট নাম্বার, একটা হচ্ছে না ম্যাম। তাহলে এই জন্য আমার ক্লায়েন্টের পোর্ট নাম্বারটা শর্ট লিড, এই জন্য এই ক্লায়েন্টের পোর্ট এই নাম্বারটাকে বলা জায়গাটা একটু হ্যাঁ আরেকবার বলেন। বলবেন, আমার মানে নেটওয়ার্ক কানেকশন চলে গেছিল, তো আপনি কি বলছেন আমি শুনিনি আর কি, একটু বলুন। কোন জায়গা থেকে কতটুক শুনছেন? ম্যাম ওই যে যেখান পর্যন্ত আপনি যে রিমোট প্রসেস এগুলা পড়াইলেন ওগুলো সবই শুনছি, যে পরের যে চিত্রটা দিয়ে যেটা দেখাইছেন ওটা আর বুঝিনি। এটা না ম্যাম এটা না। কোনটা এই জায়গায়? না ম্যাম আমি আইপি অ্যাড্রেস, লোকাল হোস্ট এগুলা পড়ছি, জাস্ট 2 মিনিট আগে যেগুলা পড়াইলেন সেটা শুনি। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি, এফিমেরাল এইখান থেকে শুরু করছি। আচ্ছা, আচ্ছা ক্লায়েন্টের যে পোর্ট নাম্বার এটা হচ্ছে, আজকে ধরেন আমি ক্লায়েন্ট একটা পোর্ট নাম্বার দিয়ে আমি ডেটা রিসিভ করছি, এটা দিয়ে আমার ডেটা রিসিভ করা শেষ হয়ে গেলে আমি কি পোর্ট নাম্বারটা চেঞ্জ করে অন্য ডেটা নিতে পারি না? জি ম্যাম এই জন্য পারবো। ক্লায়েন্টের পোর্ট নাম্বারটাকে বলা হচ্ছে ইফিমেরাল পোর্ট নাম্বার, এন্ড এটা ইফিমেরাল মানে হচ্ছে শর্ট লিভ, এটা লং টার্ম থাকবে না। এন্ড আরেকটা হচ্ছে সার্ভার পোর্ট নাম্বার। তো সার্ভার পোর্ট নাম্বারকে কি বলা হচ্ছে? দ্য সার্ভার প্রসেস মাস্ট অলসো ডিফাইন itself using the port number. পোর্ট নাম্বার ক্যান নট বি চুজেন র্যান্ডমলি। তাহলে সার্ভারের পোর্ট নাম্বারটা আমি র্যান্ডমলি চুজ করতে পারবো না, একটু আগে যেটা বলে আসছি। যে ফেসবুকের পোর্ট নাম্বার, বেসিক্যালি ফেসবুকের পোর্ট নাম্বার বললে ভাবে জিনিসটা ঠিক হইব না। আচ্ছা ধর
হ্যাঁ, হইতেই পারে, ওটাও তো আমার একটা অ্যাপ্লিকেশন। তাহলে ফেসবুকের পোর্ট নাম্বার সব সময়ের জন্য সেম থাকবে। ফেসবুকের যে মেইন যে সার্ভারটা, ওই সার্ভারের পোর্ট নাম্বারে কোনো চেঞ্জ আসবে না। বাট আমার কম্পিউটারে একেক টাইমে আমি একেকবার একেক লোকেশন থেকে ফেসবুকটাকে লোড করতে পারি। আমার লোকাল হোস্টে এসে এই পোর্ট নাম্বারটা চেঞ্জ হইলেও হইতে পারে। তাহলে কি পোর্ট নাম্বার আর আইপি নিয়ে কারো কনফিউশন থাকবে কখনো? না। আচ্ছা, এখন আরেকটা আমার অ্যাড্রেস আছে যেটাকে বলা হচ্ছে ম্যাম, সকেট। ক্লায়েন্টের যে পোর্ট নাম্বারটা, এটা কি লোকেশনের কারণে ডিফারেন্ট হয় এক এক টাইমে? লোকেশনের কারণে বলতে হ্যাঁ, আমরা চিন্তা করতে পারি লোকেশনের জন্য। এই যে ধরেন এখানেই আমি লোকেশনটা আমি একবার দিছি 214, আমি একটু পরে লোকেশনটা আমি চেঞ্জ করে দিছি। আর আমার পিসি মানে আমার লোকাল হোস্টের আইপি কিন্তু চেঞ্জ হয় নাই, আইপি কিন্তু ফিক্সডই আছে। এই আইপি ধরেন আইপি নাম্বারটা আমরা বলি যে 192.168.1.2। এই আইপি অ্যাড্রেসের একবার পোর্ট নাম্বার হচ্ছে কত লিখছে এটা 64546, এবার পোর্ট নাম্বারটা হচ্ছে 600, এবার পোর্ট নাম্বারটা হচ্ছে চেঞ্জ করে 500। নর্মালি 5000 ইউজ করা হয়, মানে বাই ডিফল্ট ভাবে 5000ই সেট হয়ে থাকবে। আপনারা আরেকটু বড় হয়ে যখন ওয়েব নিয়ে কাজ করবেন দেখবেন যে লোকাল হোস্ট বাই ডিফল্ট ভাবে 5000ই ডেটাটা রিসিভ করে। তাহলে আমার পিসির কিন্তু আইপি চেঞ্জ হয় নাই, বাট পোর্ট নাম্বারটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা অ্যাড্রেসিং আছে যেটাকে বলা হচ্ছে সকেট অ্যাড্রেসিং। সকেট অ্যাড্রেসিং কিছুই না, এই আইপি অ্যাড্রেস আর পোর্ট অ্যাড্রেস মানে পোর্ট নাম্বার এই দুটা মিলাই এই দুটার কম্বিনেশনটাকেই বলা হয় সকেট অ্যাড্রেসিং। কি বলতেছে? দ্য কম্বিনেশন অফ আইপি অ্যাড্রেস এন্ড পোর্ট নাম্বার ইজ কল্ড এ সকেট অ্যাড্রেস। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসতেছে? ধরেন ক্লায়েন্টের একটা আইপি আছে এবং ক্লায়েন্টের একটা পোর্ট নাম্বার আছে। তাহলে এই পোর্ট নাম্বার এবং আইপি অ্যাড্রেস মিলে এই টোটাল অ্যাড্রেসটা কি আমার একটা ইউনিক হবে না? ক্লায়েন্টের জন্য একটা ইউনিক প্রসেস জি হবে ম্যাম। এবং সেম ভাবে সার্ভারের জন্য একটা র্যান্ডম একটা পোর্ট নাম্বার আছে, সার্ভারের জন্য র্যান্ডম না, সার্ভারে তো র্যান্ডম বলা যাবে না। সার্ভারে একটা ফিক্সড পোর্ট নাম্বার আছে এবং একটা ফিক্সড আইপি অ্যাড্রেস আছে। এই সার্ভার ফিক্সড না? হ্যাঁ হ্যাঁ, ফিক্সড, সরি ভুলে বলছি। মানে সার্ভারে আমার ফিক্সড আইপি এবং ফিক্সড পোর্ট নাম্বার মিলে ওই সার্ভারটাকে একটা ইউনিক ভাবে ডিফাইন করতেছে। ওটাকেই বলবো আমরা সার্ভারের সকেট অ্যাড্রেস, ইউনিক সকেট অ্যাড্রেস। ঠিক আছে? তাহলে আপনাদের ধরে যদি কুইজে আমি এরকম একটা ছোট্ট একটা কোশ্চেন দিই, একটা ছোট্ট একটা আইপি অ্যাড্রেস দিছি এবং এর সাথে একটা পোর্ট নাম্বার দিছি, দিয়ে বলতেছি এই দুটা মিলায়া কি হয়, অ্যান্সার করতে পারবেন না? জি ম্যাম। ম্যাম, আপনি যে হ্যাঁ লোকাল বলেন। হোস্টের ওখানে যে আমাদেরকে ইয়ারটা দেখাইলেন না যে আলাদা হলো পোর্ট নাম্বারটা দিয়ে চেঞ্জ হচ্ছে, ম্যাম এটা কি হ্যাঁ, মানে 4 ডিজিটের মধ্যেই ফিক্স নাকি মানে 1 ডিজিটেরও হইতে পারে 2 এরকম? আহ, এইটা বাবা এটা আপনার ইচ্ছা মতো পোর্ট নাম্বার আপনি সেট করে দিবেন, এটা কোনো ফিক্স নাই। আমার নর্মালি 4 ডিজিটেই করতেই অভ্যস্ত। আপনাদের যদি এটার বিষয়ে ইন্টারেস্ট থাকে আপনারা ফ্রি টাইমে বা কাউন্সিলিং আওয়ারে এসে আমার কাছ থেকে কিভাবে এই ডেটাটা রিসিভ হয় একটা ওয়েব অ্যাপ্লিকেশন দিয়ে ফাঁকা টাইমে আইসেন, আমি দেখাই দিব। আচ্ছা আপনাদের এই পরীক্ষার লেখা শেষ করেন অন্য যে কোনো টাইমে আইসেন, আমি দেখাই দিব। আচ্ছা আচ্ছা, এখন আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের যে ট্রান্সপোর্ট লেয়ারের প্রথম যে রেসপন্সিবিলিটিটা এন্ড টু এন্ড ডেলিভারি এবং কিভাবে এন্ড টু এন্ড ডেলিভারি করার জন্য অ্যাড্রেসিং এর হেল্প নেওয়া হয়, এই এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম। তাহলে এর আরো কয়েকটা রেসপন্সিবিলিটি আছে, রিলায়েবল ডেলিভারি, ফ্লো কন্ট্রোল এন্ড মাল্টিপ্লেক্সিং। এখন আমরা এগুলো দেখবো। তাহলে প্রথম হচ্ছে ফ্লো কন্ট্রোল। তাহলে ফ্লো কন্ট্রোলে আচ্ছা, তাহলে মনে করেন আমরা ক্লায়েন্টের আচ্ছা এটা হলো সেন্ডার। সেন্ডার হচ্ছে একটা মেইল পাঠাচ্ছে এবং মেইলে সে লিখছে হচ্ছে হ্যালো। তাহলে যখন রিসিভার রিসিভ করবে
তারও কি এই সেম সিকোয়েন্সেই মেসেজটা রিসিভ করা উচিত না? তাহলে এই রিসিভারের সাইডেও কি প্রথমে আমার এইচ আসা উচিত, এরপর ই আসা উচিত, এরপর এল আসা উচিত, এরপর এল আসা উচিত, এন্ড লাস্টলি ও আসা উচিত। তাহলে সেন্ডার যে ফ্লোতে আমার ডেটা পাঠাইছে, রিসিভারও সেম ফ্লোতেই আমার ডেটাটা রিসিভ করবে। এটাকে বলা হচ্ছে ফ্লো কন্ট্রোল। তারপর কি বলতেছে, তাহলে এখানে আমরা দেখি ইফ দ্য আইটেমস আর প্রডিউস ফাস্টার দেন দে ক্যান বি কনজিউম, দ্য কনজিউমার ক্যান বি ওভারওয়েলমড অ্যান্ড মে নিড টু ডিসকার্ড সাম আইটেমস। আচ্ছা, এখন ধরেন সেন্ডার, আমরা এগুলো অলরেডি আগের লেয়ারগুলো পড়ার সময় বলছি, ধরেন সেন্ডার প্রত্যেক 30 সেকেন্ড, আচ্ছা 30 সেকেন্ড বেশি হয়ে যায়, ধরেন প্রত্যেক 1 সেকেন্ড পর পর হচ্ছে ডেটা পাঠাচ্ছে। তাহলে সেন্ডারের সাইডে যে আমার প্রসেসটা সেটা হলো 1 সেকেন্ড পর পর একটা করে যে আমার ক্যারেক্টার, সেই ক্যারেক্টার পাঠাবে। বাট রিসিভার রিসিভ করতেছে হচ্ছে 2 সেকেন্ড পর পর। তাহলে সেন্ডার কি প্রডিউস করতেছে ফাস্টার, বাট রিসিভার রিসিভ করতেছে হচ্ছে স্লো ভাবে। তাহলে রিসিভার তো ওভারওয়েলমড হয়ে যাবে যে ভাই এট এ টাইম আমার এতগুলা ডেটা আসতেছে এবং কিছু ডেটা আমার লস হয়ে যাবে। তাহলে সেন্ডারের ফ্লো এবং রিসিভারের ফ্লো আমার হচ্ছে সেম রাখতে হবে। তো এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে পুশিং আর একটা হচ্ছে পুলিং। তাহলে একটু চিন্তা করেন তো, পুশিং কে করবে, সেন্ডার নাকি রিসিভার? একটু চিন্তা করেন। সেন্ডার। সেন্ডার হচ্ছে পুশ করবে আর পুল করবে কে তাইলে? রিসিভার। রিসিভার। আচ্ছা, তাহলে কি বলতেছে, পুশিং সেন্ডার ডেলিভার্স আইটেম whenever they are produced without a prior request from the consumer। তাহলে যখনই ধরেন আমি মঙ্গো থেকে একটা ডেটা চাচ্ছি, তাহলে চাওয়ার পরে তো মঙ্গো আমার ডেটাটা পাঠাবে। তাহলে মঙ্গো আমাকে ডেটাটা পুশ করে দিছে, এই যে আমি প্রায়র একটা রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করার পর আমাকে ডেটাটা পাঠাবে, এন্ড তারপর আমি ডেটাটা আমার কম্পিউটারে আমি রিসিভ করব। তাহলে তখন আমি ডেটাটা কি করব, পুল করব। তাহলে পুলিং কি বলতেছে, প্রোডিউসার ডেলিভার দ্য আইটেম। 11টা থেকে একটা ক্লাস আছে, লিংক দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, তার অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিচ্ছি, জাস্ট 30 সেকেন্ড। তাহলে রিসিভার কি করতেছে, রিসিভার হচ্ছে ডেটাটাকে পুল করতেছে। ওকে, ম্যাম এরর কন্ট্রোলের ব্যাপারে যদি একটু বলতেন। ইরর কন্ট্রোল। আচ্ছা দেখেন, আমাদের ইরর কন্ট্রোল কোন লেয়ারে জানি আমরা করে আসছিলাম? ডেটা লিঙ্ক লেয়ারে কি ইরর কন্ট্রোল করছি না? এই বাচ্চারা, চেকসাম, সিআরসি কোন লেয়ারে পড়ে আসছিলেন? ডেটা লিঙ্ক লেয়ারে। তার মানে আমাদের ডেটা লিঙ্ক লেয়ারে কি হয়েছিল, ডেটা আমরা লিঙ্ক। যখন, হ্যাঁ, আমরা যখন একটা নোড থেকে আরেকটা নোডে আমরা যখন ডেটা পাঠাবো, তখন চেক করছিল যে ডেটাটা একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার সময় ঠিকঠাক মতো গেছে কিনা। তাহলে ওইখানে এক দফা ইরর কন্ট্রোল হয়। আবার এসে এই যে আমার ট্রান্সপোর্ট লেয়ারে এসে আবারও ইরোরটা চেক করে। তাহলে আমি 2 দফা যদি চেক করি, তাহলে কি আমার আর ভুল হওয়ার চান্সটা কি কমে যায় না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এখানে আমার ফ্লো কন্ট্রোল হবে, সাথে আরেকটা কগনিশন কন্ট্রোল হয়। কগনিশন কন্ট্রোল বলতে, কগনিশন বলতে বোঝায় হচ্ছে যে কলিশন টাইপের। যে ধরেন ওই যে আমরা যেটা বললাম যে সেন্ডার পাঠাচ্ছে 1 সেকেন্ড পর পর, রিসিভার রিসিভ করতেছে 2 সেকেন্ড পর পর। তাহলে রিসিভারের সাইডে গিয়ে কি অনেকগুলো আমার ডেটা কি কিউ এর মধ্যে জমা হয়ে থাকবে না? এই কলিশনটা কন্ট্রোল করতে হবে এবং এই কন্ট্রোলটা হচ্ছে এই লেয়ারের রেসপন্সিবিলিটি। এবং এখানে ফ্লো কন্ট্রোল করলো, কগনিশন কন্ট্রোল করলো, আবার সাথে একটা ইরর কন্ট্রোল করবে, এই যে আরো একবার চেক করবে যে ভ্যালুগুলো ঠিকঠাক মতো গেছে কিনা। এবং এখানে চেকের জন্য চেক সাম যে মেকানিজমটা আছে, ওই চেক সাম মেকানিজম এখানে ইউজ হবে। আচ্ছা, টেট সেশন 754-1271 প্রেজেন্ট ম্যাম। 1277 1298 Yes, ma'am. 1300 1323 প্রেজেন্ট ম্যাম। 1327 1336 1338 Yes, ma'am. 1363 1369 প্রেজেন্ট ম্যাম। ম্যাম 1363 আছে। 1369 আছে? জি ম্যাম। 1370 1379 Yes, ma'am. 1383 Yes, ma'am. 1392 Present, ma'am. 1398 Present, ma'am. 1408 Yes, ma'am. 1450 1002 ম্যাম ওর কারেন্ট চলে গেছে।
কে Present, রায়হান ma'am. ছিল? জি ম্যাম, রায়হানের। আচ্ছা 1004 Yes, ma'am. 1008 নাই 1011 নাবিল নাই 1026 Yes, ma'am. 1034 Yes, ma'am. 1036 1037 Yes, ma'am. 1041 Yes, ma'am. 1055 Present, ma'am. 1060 ইয়েস ম্যাম। 1061 1066 Yes, ma'am. 1067 Yes, ma'am. 1095 ইয়েস ম্যাম। 1100 Yes, ma'am. 1108 1111 ইয়েস ম্যাম। 1120 Present, ma'am. 1122 Yes, ma'am. 1134 Yes, ma'am. 1142 1158 Present, ma'am. 1166 1189 Present, ma'am. 1193 Yes, ma'am. 1212 1217 Present, ma'am. 1246 মেমো 1246 ছিল নাই মানে থেকে কারেন্ট চলে দেখছিলাম গেছে। তো 1251 Ma'am, Present, ma'am. 1450 present দিছিলাম ma'am. আচ্ছা একটু দাঁড়ান 1251 আছে প্রেজেন্ট ম্যাম। 1253 Present, miss. 1263 দুজন নাই জি ম্যাম। Ma'am, আছে দুজন আছেন জি ম্যাম। Ma'am, 1036. 103 ম্যাম 1191 কোথায়? Ma'am, 1142. একজন একজন করে 11366 তারপর 1191 91 1191 কোথায় এই জি সেকশনে নিচ্ছি না Ma'am, 101. Ma'am, 1142. তারপর এফ সেকশনের আর কেউ Ma'am, 1036. 1327 1327 Ma'am, 1008. Ma'am, 1450. এই তোমরা কই ছিলা মোহাম্মদ শাহরিয়ার এই বাবা আপনি কোত্থেকে আসছেন আপনার আমি একটা ক্লাসেও পাই না আপনি কি আছেন আপনি কি ক্লাস করছেন হ্যালো শাহরিয়ার জি ma'am. আপনি কি ক্লাস করছেন আমার মনে হয় না জি আপনার ma'am. অ্যাটেন্ডেন্সের অবস্থা খুবই খারাপ Ma'am, 1080. এই জি সেকশনে নিচ্ছি না এখন এফ সেকশন Ma'am, Ma'am, 1008. Ma'am, 1008. নিচ্ছি তো আর কে এফ সেকশনে 1370, ma'am. তুহিন আপনি ছিলেন না আপনি মাত্র আসলেন তাই না 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 ম্যাম ছিলাম আমি ক্লাসে ডাকলাম তখন শুনলেন না কেন আমি অন রুমে ছিলাম ম্যাম 1336 আর কেউ আর কেউ আছে না ঠিক আছে তাহলে এফ সেকশন আপনারা যাইতে পারেন আল্লাহ হাফেজ ও আচ্ছা এক মিনিট ওই যে আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে নেক্সট বৃহস্পতিবার দিয়েন আর এর মধ্যে আমাদের হয়তো ম্যাম আরো কিছু জি সেকশনের কি নেই জুহাম মাইট দিব প্রত্যেকটা ক্লাসে লেট করে আইসা খালি অ্যাটেন্ডেন্সের সময় না ম্যাম আমি ছিলাম ম্যাম ক্লাস করছি ম্যাম আচ্ছা আর ঠিক আছে দাঁড়ান এক মিনিট তাহলে হচ্ছে কি বলতেছিলাম অ্যাসাইনমেন্ট বৃহস্পতিবার দিবেন কুইজও বৃহস্পতিবার আপনাদের খাতাও দেখাবো আর এর মধ্যে অনলাইনে আর এক একটা ক্লাস নেওয়া লাগতে পারে ম্যাম এর আগে কি আমাদের অফলাইনে কোনো ক্লাস আছে? অফলাইনে তো আপনাদের সাথে নেক্সট ক্লাস বৃহস্পতিবার এর মধ্যে রুম পাবো কিনা জানি না সবারই খুবই বাজে অবস্থা ম্যাম একটু ল্যাব ফাইনালের ব্যাপারে কিছু বলতেন অ্যাসাইনমেন্ট কি শুনতেছেন বাবা ম্যাম সেদিন ক্লাসটা করতে পারি না এই জন্য সে জানি না কি বলছিলেন অ্যাসাইনমেন্ট দিছি না আপনাদের একটা
জি ম্যাম। প্লাস হচ্ছে যারা ল্যাব ফাইনাল মিস করছে, সরি ল্যাব ফাইনাল তো ল্যাব পারফরমেন্স মিস করছে, তার জন্য একটা প্রজেক্ট দিছিলাম। আপনি ওই প্রজেক্টটা একটু দেখিয়ে যে কিরকম কাজ দিছি। আপনাদের এরকম কোনো কিছু করতে বলতে পারি ল্যাবে। একটা ছোট সিনারিও দিব, ওই সিনারিও থেকে ম্যাম আপনি প্রথমে সাবমিট। হ্যাঁ ল্যাব ক্লাসে যেটা করাইছেন ওইটা ম্যাম নিজে করতে যাইতে পারতেছি না, অনেক কিছু ভুল দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে রেজন, আপনাদের এটা আমি দেখতেছি পরে এফ সেকশন থেকে ম্যাম দেখতেছি। আমাদের F1 এর ল্যাব ফাইনাল কবে নেবেন? F1 এটা কি সোমবার ছিল তাই না? জি ম্যাম। আল্লাহ জানি না বাবা কবে নিব, বাট নিব। আমার মানে মুশকিল হয়েছে কি, শনিবারে আজকে ক্লাসটা মিস গেল এবং সোমবার মিস গেল। এখন সবার তো এই 2 দিনে ল্যাব ফাইনাল কুইজ এই সব কিছু ছিল, তো রুম ফাঁকা পাচ্ছি না। সবাই রুম বুক করে ফেলতেছে, কারণ এতগুলো তো রুম আমাদের অ্যাভেলেবেল নাই। দেখি জানাই দিব আপনাদেরকে। জি ম্যাম। ম্যাম ঠিক আপনি আছে কি তাহলে। কালকে ভার্সিটিতে থাকবেন, মানে কাউন্সিলিং এর না জন্য? কালকে আমার উইকেন্ড, আপনি আজকে আসতে পারেন। আচ্ছা ম্যাম। ওকে তাহলে এফ সেকশন, আল্লাহ হাফেজ। যাও চলে যাও তোমরা। হুম, না ও না। ঠিক আছে। হ্যাঁ জি সেকশন বলেন এবার আপনাদের কি হয়েছিল ল্যাবে, রেজওয়ান কি প্রবলেম হচ্ছে? ম্যাম আমরা যারা ল্যাব দিতে পারি নাই ম্যাম G2 তে তারা কি করব? ল্যাব পারফরমেন্স? জি ম্যাম যেটাই হয়েছে সেটাই দিতে পারি নাই। হ্যাঁ যেটা নিছেন ওইটাই দিতে পারেন। আপনাদের জন্য একটা আমি বিএসসি তে একটা কাজ দিছি না, ল্যাব প্রজেক্ট, দেখছেন জি ইয়াসিন? ম্যাম। হ্যাঁ ওই জি ম্যাম। প্রজেক্টটা 24 তারিখ পর্যন্ত টাইম দিছি, এর মধ্যে হচ্ছে ওটা সাবমিট করবেন। আচ্ছা ম্যাম। ম্যাম 24 তারিখ যে আমি কিন্তু লাস্ট প্রচুর টাইম দিছি। হ্যাঁ ম্যাম 24 তারিখ মানে ম্যাম আর 24, যারা হ্যাঁ কুইজ 24 এর পর 25 হইলে হবে না। ম্যাম যারা কুইজ দিতে পারি নাই তারা? কুইজ দিতে পারেন নাই যারা মিস করছেন তাদের জন্য একটা এক্সট্রা কুইজ নিব। একদিন একটা রুম ফাঁকা করে যে কোনো ভাবে একটা কুইজ নিব সব সেকশন মিলায়া, আদারওয়াইজ টাইম হবে না। নিব ওকে সমস্যা ম্যাম। নেই, একান্ত কুইজ নিতে না পারলে একটা ব্যবস্থা আপনাদের জন্য আমি করব, চাপ নাই। তারপর ম্যাম ওই যে আপনি যে ল্যাবে করাইছেন না, হুম, ওই যে 2টা ডিফারেন্ট নেটওয়ার্কের মাধ্যমে যে রাউটার দিয়ে কানেক্ট করেন, ওটাতে হুম, কোনোভাবেই মেসেজ সেন্ড হচ্ছে না ম্যাম, বারবার ফেল দেখায়। কোনোভাবেই সেন্ড হচ্ছে না। মানে হয়তোবা কোথাও একটা ভুল করতেছি। বুঝতে পারছি আমি। আচ্ছা এটা তো রাউটারে এইভাবে বাবা যেখানে আমরা সেট করতেছি না, রাউটারে সেট করার সময় ম্যাম আমার হচ্ছে না আর। আচ্ছা এটা তো আমি এইভাবে তো দেখে বলতে পারবো না, আপনারা এসে আমার সাথে দেখা করেন। ম্যাম আপনি কবে ফ্রি আছেন? আমি আজকেই আসছি। আপনারা ম্যাম আজকে তো এখন আজকে তো তো ম্যাম 11টা বাজে গেছে। কালকে তো আমার উইকেন্ড, পরশুদিন হচ্ছে অফ, মঙ্গলবার। মঙ্গলবার এসে তাহলে দেখে নিয়ে যাবেন। ওকে ম্যাম। ম্যাম এরকম করলে হয় না, যেহেতু সবগুলোই ল্যাপটপের কাজ, একটা গুগল মিট ওপেন করে যার যে প্রবলেম আছে ওগুলো একটু সলভ করে না দেওয়া। অনলাইনে তো হচ্ছে না। অনলাইনে তো আপনাদের ল্যাবে কালকেই ধরেন ল্যাবে আপনি বলে বলে আমার সাথে সাথে তো আপনারা করলেন, করতে করতে তো হারাই যাচ্ছেন। আমি তো ওভাবে ফোনে মানে অনলাইনে ধরে ধরে পড়াইতে পারতেছি না আপনার কমেন্ট গুলা। আপনারা চাইলে একদিন আমি মিটে নিয়ে দেখতে পারি, বাট এর থেকেও বেটার হয় যে আপনারা সামনাসামনি এসে যদি দেখে যান। কারণ ম্যাম যে ল্যাব ফাইনালটা তো কাছেই গেছে, হ্যাঁ এটা আপনার যদি আপনি মঙ্গলবার এসে আমার কাছ থেকে দেখা নিয়ে যান, এরপরও সমস্যা হলে আমি মিটে করাই দিব। ওকে ম্যাম। আর রেজওয়ানের জানি কি একটা প্রবলেম আমাকে দেখাইছিল, ওইটাও তো সেম অবস্থা। আমি তো ওখান থেকে দেখে বলতে পারতেছি না, কারণ আমি যতক্ষণ না নিজে করে দেখবো আপনার ওইটাতে ততক্ষণ তো বলতে পারবো না। তো জি রেজওয়ান ম্যাম। আপনিও মঙ্গলবার আইসেন, যাদের যাদের প্রবলেম মঙ্গলবার আইসেন, আইসে দেখে নিয়ে যান। আর আসার আগে একটা মেসেজ দিয়ে আসেন বা ফোন দিয়ে আসেন, ক্লাস থাকে আমার। বলেন। হুম হুম হুম।
না, না, না। সব না। সবগুলা পিসি তো আপনি দেখাইতে পারবেন না। আপনি ৩ টা বা ৪ টা দিয়ে দেখেন। আর এটার জন্য আমি কিন্তু প্রপার ডকুমেন্টেশনটা চাচ্ছি। আপনারা অলরেডি হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্ট করে আসছেন সি ল্যাঙ্গুয়েজ দিয়ে। ওখানে একটা ল্যাব ফাইনালের জন্য একটা রিপোর্ট বানাইছিলেন না? 3rd সেমিস্টারে এসে? হ্যাঁ, সুন্দর করে আপনারা একটা রিপোর্ট বানাইছেন। ওখানে আপনারা জানেন কিভাবে রিপোর্ট লিখতে হয়। তারপর আপনারা এই সেমিস্টারে আবার একটা ক্যাপস্টোন করতেছেন। এখানে আবার কি রিপোর্ট লিখতেছেন না আপনারা? সুন্দর করে ঐরকম ভাবে একটা রিপোর্ট সাবমিট করবেন। আর লাস্টে একদম লাস্টে গিয়ে ডকের লাস্টে আপনারা যে কোডটা করছেন মানে কোড বলতে যে সিসকো প্যাকেট ট্রেজারের এই ফাইলটা হচ্ছে একটা ড্রাইভে আপলোড করবেন। করে ড্রাইভের লিঙ্কটা আমার সাথে শেয়ার করবেন। ম্যাম এত কিছু তো পারি না ম্যাম। ওখানে লিখে দিছি তো কি কি থাকবে। আপনাদের ভালো মতো একটা টাইম দিছি, এর মধ্যে আপনারা এই কাজটা করে ফেলেন। এটা ডেডলাইন মিস করিয়েন না। ম্যাম আমাদের 23 তারিখ পরীক্ষা শেষ, এটা 25 তারিখ করে দেওয়া যায় না ম্যাম? আরো একদিন? ম্যাম ঠিক মানে আছে, দিব। খুব চাপের মধ্যে আছি ম্যাম। আচ্ছা, দিব না। ঠিক আছে। আমি হচ্ছে 2 সপ্তাহ হিসাবে 24 তারিখ পর্যন্ত টাইম মানে দিছি। এই সপ্তাহে ম্যাম মানে এক্সট্রা সময় বের করা এমন কষ্ট হচ্ছে ম্যাম, আপনি বুঝতেছেন হয়তো। বাট আমি নিরুপায়, আমার কিছু করার নেই। জি ম্যাম বুঝতেছি, মানে আর 2-1 দিন বাড়াই দিয়েন ম্যাম। ও ল্যাব তো। আচ্ছা, তাহলে সিনারিওটা কি দিছি যে ড্যাফোডিলে হচ্ছে কয়টা ডিপার্টমেন্ট দিছি? 4টা ডিপার্টমেন্ট। আর্কিটেকচারে হচ্ছে 12টা পিসি লাগে, ট্রিপলির জন্য 28টা, সফটওয়্যারের জন্য 60টা, আর আইসির জন্য হচ্ছে আপনার আইডি শেষ 2 ডিজিট সংখ্যক পিসি লাগে। তো কারো আইডি যদি 0 হয় তাহলে তো বাইচে গেলেন, আইসির জন্য কোনো পিসি লাগবে না। কারো আইডি যদি হয় 99 তাহলে আইসির জন্য 99টা পিসি লাগবে। আচ্ছা, আর কি ম্যাম বলতেছি? এগুলো শুধু যে 2 যোগ করে দিয়ে করতে হবে এরকম না? হ্যাঁ, 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 2 হিসাব বেশি রাখতে হবে। এই যে দেখেন 28, 28 এ হবে না। আপনার লাগবে হচ্ছে 30টার 30 হিসাব করতে হবে। is one 12 link মানে to হচ্ছে host। 14টা। আমি আর যে হচ্ছে ওয়ান আপনাদের লিঙ্কের সাথে ক্ষেত্রে বেশি 2টা করে যোগ ঝামেলা করি করতে নাই। হবে। হ্যাঁ, বেশি ঝামেলা করি নাই। আমি ভাবছিলাম একবার একটু একটু আরেকটু ডিফিকাল্ট করে দিব। বাট অলরেডি আপনাদের জন্য সময় কম প্লাস আপনারা অনেক প্যারায় ছিলেন তাই বেশি জটিল করি নাই। এই জায়গায় যদি আমি একটা দিতাম 16টা পিসি লাগে। তাহলে কি আপনি 16 ব্লকটা নিতে পারতেন? না। তখন আপনার কি 32 এর ব্লকটা নিতে হইতো। জি জি। অ্যাসাইনমেন্টে এমন একটা আছে, ভালো মতো দেখে করিয়েন। থিওরি অ্যাসাইনমেন্টে। আচ্ছা। তারপর কি বলতেছে এই 4টা ডিপার্টমেন্ট কানেক্ট থাকবে হচ্ছে ওয়ান লিঙ্ক দিয়ে আর প্রত্যেকটা ওয়ানের জন্য আমার 2টা করে হোস্ট লাগবে। কয়টা ওয়ান থাকবে ম্যাম? তাহলে আপনি চিন্তা করেন ওয়ান তাহলে কয়টা থাকতেছে? 4টা ওয়ান এই প্রত্যেকটা প্রত্যেকের সাথে কানেক্টেড। তাহলে এটা কোন টপোলজি হবে? মেশ। তাহলে আপনার টোটাল পিসি কানেকশন লাগবে কয়টা? 4 ইনটু 3 ডিভাইডেড বাই 2। তাহলে 3 4 12 বাই 2 মানে 6টা। তাহলে 6টা ওয়ান লাগবে। তাহলে আপনার 4টা ডিপার্টমেন্ট আর 6টা ওয়ান তাহলে 6 4 10টা। বেশি দেখাইতে হবে না। আপনার প্রত্যেকটা যে ডিপার্টমেন্টের জন্য আপনি 3টা করে পিসি দিয়ে দেখালেই চলবে। আর ওয়ান গুলার জন্য তো 2টা, ওখানে তো আর কি সলভ করবে। তো আপনার মেইন কাজটা থাকবে হচ্ছে সিসকো প্যাকেট ট্রেজারে এই পুরো কাজটা করা। এই কাজটা যদি কেউ করতে পারে, খুব ভালো মতো করতে পারে, এটা আপনি আপনার সিভিতে একটা ম্যাম ভালো বুঝি নাই প্রজেক্টটা, ম্যাম আরেকবার একটু বুঝাই দেন না, এই যে কি বলতেছেন। কি বলতেছি, আর্কিটেকচারের জন্য 12টা হোস্ট, ট্রিপলির জন্য 28টা, সফটওয়্যারের জন্য 60টা আর আইসির জন্য আপনার এই শেষ 2 ডিজিট সংখ্যক হোস্ট লাগে। তো সামি আইডি লাস্ট 2 ডিজিট কত? 54। 54। তাহলে আপনার জন্য আইসিতে 54টা পিসি লাগবে। আর প্রত্যেকটা ডিভাইস মানে প্রত্যেকটা ডিভাইস তো প্রত্যেকটা নেটওয়ার্ক ডিপার্টমেন্ট ওয়ান লিঙ্ক দিয়ে কানেক্টেড থাকবে।
তাহলে আমার এখানে 4টা কম্পিউটার আছে, 4টা নেটওয়ার্ক আছে, প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে মেশ টপোলজিতে। তাহলে আমার টোটাল 1 লিঙ্ক লাগতেছে 6টা কানেকশন। তাহলে 6টা 1 আর 4টা ডিপার্টমেন্ট, তাহলে 6 4 এ 10টা আমার এখানে সামনে। পিসি কয়টা করে নিব? পিসি এই যে ওয়ান গুলোতে তো দুইটাই, ওখানে তো আর শর্ট করার কিছু নেই, ওগুলোতে দুইটাই রাখবেন। আর আইসির জন্য পিসি কয়টা নিব? আর ডিপার্টমেন্ট হ্যাঁ, গুলোতে এগুলো তো- তিনটা করে দেখাইলেই চলবে। ঠিক আছে। বাট কোন মানে ম্যাম প্রত্যেকটার জন্য 3টা করে পিসি নিব, আর্কিটেকচারে ট্রিপলি। প্রত্যেকটার জন্য 3টা, আর ওয়ান গুলোর জন্য 2টাই থাকুক। আর আপনি কোন আইপি কোন পিসিতে দিচ্ছেন এটা নিচে কিন্তু নোটে অ্যাড করে দিবেন। ওই যে টেক্সটে আমরা লিখতে পারি না, ওরকম টেক্সটে দিবেন। মানে এগুলাই হচ্ছে আপনার নাম্বারের ভেরিয়েশন করবে এই চেঞ্জগুলো। ধরেন কেউ যদি ফুললি ডকুমেন্টেশন সবকিছু ঠিকঠাক মতো করে, তার জন্য অবশ্যই একটা ভালো মার্কস পাবে। কেউ ধরেন কোনো মতো একটা করে দিচ্ছে, কোনো কমেন্ট নাই, কোনো নোট নাই, কোনো কিছু নাই, কোনো কালার লেয়ার চেঞ্জ করা মানে ডিফারেন্সিয়েট করা নাই, তাহলে তো বুঝতেছেন এই যে ওই জায়গায় একটু নাম্বারটা কম আসবে। তো আপনাদেরকে এত এরকম ধরে ধরে বলার উদ্দেশ্য যে আমি চাই না আপনারা কেউ কম নাম্বার পান। আপনারা হচ্ছে এই ডকুমেন্টেশনে এই প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো করবেন। ধরেন নোট লিখে দিলেন, কোন পিসিতে কোন আইপি দিচ্ছেন, এটা নেটওয়ার্কটা কত, নেটওয়ার্কের আইপিটা লিখে দিবেন। এই নেটওয়ার্কে ঢোকার জন্য আমার ডিফল্ট গেটওয়ে কত, গেটওয়েটা অ্যাড করে দিবেন। প্লাস প্রত্যেকটা নেটওয়ার্ক ডিফাইন করার জন্য আপনি ধরেন ডিফারেন্ট 4টা নেটওয়ার্কের জন্য 4টা কালার দিয়ে দেখাই দিলেন, যেন আমি এক ঝলক দেখে জিনিসপাতিগুলো বুঝতে পারি। আর রিপোর্টে আপনার কি থাকবে? রিপোর্টে প্রথমে ধরেন ইন্ট্রোডাকশন, আপনি এটা কি করতেছেন সেটা নিয়ে একটু কয়েক লাইন লিখলেন। এখন ভাই চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কে বললেই সে হলো আপনার এটা লিখে দিবে। এটা নিয়ে আপনারা খুব বেশি প্যারা খাওয়ারও কিছু নেই, কারণ আমি যত যাই বলি আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন। বাট চ্যাট জিপিটি লেখার না একটা ফরম্যাট আছে, বুঝছেন? ওটা এক মানে 2-1 সেকেন্ড দেখলেই বোঝা যায়। তো আপনার চ্যাট জিপিটি থেকে নিলেও একটু স্মার্টলি চ্যাট জিপিটি থেকে নিয়ে একটু চেঞ্জ করে নিজের মতো করে একটু ভাষা চেঞ্জ করে দেন, বা ওদের ফরম্যাটটা থেকে একটু সরায় নিজের মতো করে ফরম্যাটটা দেন। আমি প্ল্যাগিয়ারিজম চেক করবো না, বাট একটু রেগুলার হইতেছে নিজের মতো করে চেঞ্জ করেন। আপনাদের নাম্বারের ভেরিয়েশনটা যেন খুব বেশি না আসে, কেউ ধরেন 10 পাইলো, কেউ 2 পাইলো। ম্যাম একটা ডক ফাইলের মধ্যে সব দিলে হবে না? স্ক্রিনশটের এগুলো একটা ডক ফাইলে, প্রথমে ডক ফাইলে মানে এটাই হবে আপনার ল্যাব রিপোর্ট। ল্যাব রিপোর্টে প্রথমে আপনি ইন্ট্রোডাকশন লিখবেন, কি করতেছেন। আমরা যেটা জি2 তে হচ্ছে মিস করছিলাম, ওই যে যেদিন চলে গেছিলাম সবাই বাসা, ওই ইয়ার পরিবর্তে এটা দিব, তাই না? যারা ল্যাব পারফরম্যান্স মিস করছেন তারা ল্যাব পারফরম্যান্স কি কি দিছে এটা কেমন যাবো? ম্যাম ল্যাব পারফরম্যান্স দিছি না ক্লিয়ার তো খেয়াল নাই। জি2 আমি ল্যাব পারফরম্যান্স নিছিলাম, আনিস ওরা ছিল, আনিসের কথা আমার মনে আছে। ওই দিন আপনাদের 3টা রাউটারের কানেকশন করতে বলছিলাম। সবার শেষের দিন, ওই যে বাসা যাওয়ার সবার শেষের দিন না, মাঝে একদিন নিছিলাম। তাহলে তো আমি করছিলাম মেবি। হ্যাঁ, করলে হয়েছে। ম্যাম এটা কি জীবন আসলে করছি সব ক্লাসই করছি, তাহলে হয়েছে। ম্যাম সঠিক মনে নাই, এটা কি দেখা যাবে যে করছে কিনা? একটু ম্যাম যদি দেখা যায়। আচ্ছা, আমার কাছে তো এই মুহূর্তে ডকুমেন্ট নাই। আপনাদের কনফিউশন থাকলে যদি মনে হয় করেন নাই, তাহলে এটা সাবমিট করে রাখেন, সমস্যা নেই তো, ডবল হলে প্যারা কি। এটা কি জীবনের জন্য? জি1 এর জন্য তো করাই লাগবে, জি1 এর জন্য তো নিতে পারি নাই। জি2 যারা মিস করছে তারা সাবমিট করবে। ফ্রেন্ড কথা স্টার্টিং ল্যাব রিপোর্টে তাহলে কি কি দিবেন? ইন্ট্রোডাকশন দিবেন। ইন্ট্রোডাকশন দেওয়ার পর হচ্ছে আপনি কিভাবে এই কাজটা করতেছেন, কি টুলস ইউজ করতেছেন, টুল নিয়ে একটু লিখলেন। তারপর আপনার প্রসিডিউরটা কি ছিল, প্রসিডিউরটা লিখলেন। তারপর ধরেন আপনি সাবনেটিং এর জন্য যে টেবিলটা বানাইছিলেন, আইপি অ্যাড্রেস নেওয়ার পর এই যে 4টা ডিপার্টমেন্টের জন্য কি 4টা টেবিল হয়েছিল না, এই টেবিলটা অ্যাড করলেন। টেবিলটা অ্যাড করার পর তারপর হচ্ছে এখন আপনার টেবিল অ্যাড করার পরেই প্রসিডিউর দেন। প্রসিডিউরের মধ্যে আপনি এই যে রাউটার গুলার মধ্যে যে কানেকশন দিচ্ছেন দেওয়ার জন্য সময় রাউটার গুলোতে যে কমেন্ট গুলা লিখছেন, আপনার যদি 4টা রাউটার হয় 4টা রাউটারেরই কমেন্টের স্ক্রিনশট থাকতে হবে। এন্ড এখানে কনফিগার দিয়ে করবেন না, কমান্ড দিয়েই করবেন। তাহলে 4টা রাউটারের কমান্ডের স্ক্রিনশট থাকবে। এরপর এগুলো কি সিসকোতে করে আমরা স্ক্রিনশট দিব শুধু? হ্যাঁ সিসকোতে করে স্ক্রিনশট দিবেন। এরপর হচ্ছে এইভাবে স্ক্রিনশট গুলো অ্যাড করবেন। অ্যাড করার পর আউটপুট যাবে, আউটপুটের একটা আলাদা সেগমেন্ট রাখবেন। আউটপুটের সেগমেন্টে কি করবেন, ফুল যে কানেকশনটা বানাইছেন ফুল কানেকশনের একটা স্ক্রিনশট দিবেন। তারপর হচ্ছে ধরেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে প্যাকেট পাস করবেন এবং এটার স্ক্রিনশট দিবেন। প্যাকেট পাস করবেন এবং হচ্ছে কমেন্ট প্রম্পট দিয়ে যে আমরা যে পিং করে দেখছি না, ওই পিং কোডেও দেখাবেন। বুঝাইতে পারছি? মরে যাবো না।
তারপর লাস্টে একটু কনক্লুশন লিখে দিবেন। তারপর চাইলে রেফারেন্স অ্যাড করতে পারেন। এখানে কি রেফারেন্স অ্যাড করছেন? বিখ্যাত ChatGPT ইউজ করছেন। যেহেতু আমরা ChatGPT হেল্প নিচ্ছি, তাহলে একটু হালাল ভাবে নেই। রেফারেন্সে ChatGPT রেফারেন্স দিয়েন। আর এছাড়া আপনারা যে অন্য কোনো সাইটের হেল্প নিলে তাদের রেফারেন্স দিয়ে শেষ। ম্যাম আরেকটা ক্লাসের লিংক দিছে। বলেন। এখানে যে 4টা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে একটা করে রাউটার থাকবে, তাই না? হুম। তো যে 4টা রাউটার আসবে, ওই রাউটার আমি 6টা ওয়ান দিয়ে কি কাজ হবে ম্যাম? আমি বুঝতেছি না। আপনাদের সাবমিটিং এর যে আমি স্লাইডটা পড়াইছি, জি ওপেন করাচ্ছি। ম্যাম, ওইটা তো আমি সফটওয়্যার CSC দিয়ে করেছি, ওইটা তো বুঝছিলাম। হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়াও বাবা, অপেক্ষা। ম্যাম আপনারা কি ফাইনাল সিলেবাস ঠিক করছেন ম্যাম? কত থেকে কত থাকবে লেকচার? ফাইনাল সিলেবাস তো বলে দিছি। ম্যাম লেকচার কত থেকে কত? লেকচার কত থেকে কত? আচ্ছা, ইয়াসিন একটা মিনিট। আচ্ছা, এই যে দেখেন, যে সিনারিওটা আপনার দেওয়া ছিল, ওই যে ক্লাসে যেটা করাইছি, ওইটার জন্য এই যে দেখেন সিসকো প্যাকেট রেজারে ওরা একটা কাজ করে দেখেছে। আচ্ছা আচ্ছা, আমি একটু সিম্পল করে দিই। মনে হচ্ছে 6টার কানেকশন দিলে আপনারা বেশি প্যারা খাওয়া যাবেন। প্রত্যেকের সাথে কানেক্টেড লাগবে না, এই জায়গায় একটা রিং টোপোলজি বানায়েন, তাহলেই চলবে। আচ্ছা দেন, রিং করেন, রিং যাও। ঠিক আছে, রিং। মানে এটার মতো করে রিং ডিপার্টমেন্ট টপোলজি বানালে হবে? এখানে এই যে 3টা ছিল না, তিনটা জায়গায় খালি আপনাদের একটা নতুন আসবে এক্সট্রা 4টা। তাহলে আপনার এই যে জি ম্যাম, 4টা এটাই জানি। রাউটারের জন্য 4টা কানেকশন হয়েছে। হ্যাঁ, এই অন্য ক্লাস শুরু হয়ে গেছে। অন্য ক্লাস শুরু হয়ে গেছে। জি ম্যাম। কার ক্লাস? একটু সিলেবাসটা বলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন না। কার ক্লাস এখন? কেমন ক্লাস? যেমন বললেন রিফর্মের 5 মিনিট লেট করাইছে। অন্য সেকশনে নিয়ে নিচ্ছে ম্যাম। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে আপনাদের সিলেবাস দেখাইছিলাম আগের ক্লাসে, গেছেন বন্ধুদের কাছ থেকে শুনে নিয়েন। আপনাদের এই যে প্যারিডি চেকার থেকে শুরু করে এই নিচ পর্যন্ত HTTP DNS পুরাটাই থাকবে। এটা আপনাদের সাথে শেয়ার করা আছে, আপনারা দেখেন, খালি হ্যামিং ডিসটেন্সটা বাদ। ওকে ম্যাম। ম্যাম অ্যাটেন্ডেন্স সবার দিয়ে দিতে না? সবার? জি ম্যাম, দিয়ে দেন। ম্যাম ওই সবার দিয়ে দেন। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ম্যাম। বলেন। ম্যাম আমার না একটা প্রবলেম ছিল। প্রবলেম? আমার বিএলসি ম্যাম হঠাৎ করে এই নিডের কিছুদিন আগে থেকে হঠাৎ করে ক্র্যাশ হয়ে গেছে, মানে কোনো কিছুতেই ঢোকা যাচ্ছিল না বিএলসি তে। তো পরে ম্যাম অফিসে কল দিয়েছিলাম, ওনারা বলছে যে কিছুদিন আরো লেট হবে আর কি। তো ম্যাম গতকালকে ঠিক করছে। তো এর মাঝে আমাদের যত কিছু ল্যাব রিপোর্ট দিছেন, এগুলোতে একটা জমাইতে পারি না টাইম দিকে। এখন এগুলো কি করব? কি করবেন? জি ম্যাম। আচ্ছা, আমি একটা পোর্টাল ওপেন করে দিব, যেখানে যাদের যা মিস গেছে ওগুলো আপনারা সাবমিট করিয়েন। বাট ইয়াসিন, আই এম সরি, আমি আপনার ল্যাব রিপোর্টগুলো নিচ্ছি, বাট এগুলা লেট সাবমিশন হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, খুব ম্যাম বেশি নাম্বারের সমস্যা নাই, ডিফারেন্স বাট হবে না। হচ্ছে ম্যাম সবগুলাই করা ছিল, বাট হচ্ছে বিএলসি তে আমি কোনোভাবে ঢুকতে পারতেছিলাম না সেই নিডের আগে থেকেই। আমাকে জানাবেন, আপনি ডিএলসি তে ঢুকতে না পারলে আমরা জানাবেন, আমাদের মেইল করে রাখতে পারতেন আপনি। আমাকে তো জানাইতে হবে প্রবলেম হলে। অনেকগুলো ফ্যাকাল্টিকে বলছি, আমি কি করবো ম্যাম? বলছে যে 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। পরে ম্যাম ওই যে ল্যাব তো খালি রোজার আমার পরে আছে ইয়াসিন, মাই খাইবা। ল্যাব তো খালি আমার, এবার আর ল্যাব কারো আছে? আর আপনাদের ওই যে ক্যাপস্টোনে খালি সাবমিট করতে হয়, বাকি 2টা ক্লাস তো হচ্ছে থিওরি। না ম্যাম, শুধু ল্যাব না, বিএলসি এর কোনো পারফরমেন্সই আমি করতে পারিনি, মানে পুরো টোটালি অফ ছিল বিএলসি। ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আমি ম্যাম পোর্টাল ওপেন করে একটা দিচ্ছি। কোশ্চেন ছিল। বলেন। ম্যাম আমাদের তো ল্যাবে আপনি সাবনেটিং করান নাই, বাট পরীক্ষায় কি সাবনেটিং নেবেন নাকি? G2 বুঝি নেই। সাবমিটিং? জি ম্যাম। সাবমিটিং এ তো কিছুই না, আপনি থিওরি যেটা পড়ছেন ওইটাই খালি ল্যাবে ইমপ্লিমেন্ট করবেন। ইমপ্লিমেন্টটা জাস্ট এটা কি ইউটিউব থেকে দেখে নাকি? বাবা, সাবনেটিং এর জন্য দেখেন আপনাদের 2টা রাউটারের কানেকশন, আপনি 2টা রাউটারের কানেকশন দিতে পারেন না আনিস? হ্যাঁ পারি তো, সবকিছুই হ্যাঁ, পারি এখন ম্যাম। আমি বলি,
আপনি এই রুটার রাউটার কানেকশন দেওয়ার সময় আইপি অ্যাড্রেস গুলো কি র্যান্ডম যে কোনো আইপি দেন না? জি বাট ম্যাম। এই জায়গায় আমি শুধু সাবনেটিংটা আনাবো যে আপনি র্যান্ডম আইপি দিতে পারবেন না। আপনাকে একটা ছোট্ট সিনারিও দিব, ওই সিনারিও থেকে আপনাকে আইপি রেঞ্জটা বের করতে হবে এবং এই রেঞ্জের মধ্যে আইপি দিতে হবে। এটুকুই খালি আপনার চেঞ্জ। বুঝতে পারছি। বুঝতে পারছি? জি জি। আপনি এই প্রজেক্টটা দেখিয়েন। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।